আমন্ত্রণ বিশেষ আয়োজন ২১-এর নির্বাচন বুলেটিনে আপনাদের সাথে আছে আমি রোমানা আমিন। আজ দেশের অভ্যন্তরে পোস্টাল ভোট ব্যালট বিতরণ শুরু হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট গণনা পাশাপাশি সময় হবে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় গতকাল ইসির সাথে বিদেশি কূটনীতিকদের বৈঠক নিয়েও কথা বলেন তিনি। সচিব জানান, নির্বাচনে পুলিশ, সেনা, নৌ, বিমান, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনসিসির ১৬,০০০ সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোট গণনা কার্যক্রমে অংশ নেবে। এবারে নির্বাচনে ২৫,০০০-এর বেশি কেন্দ্রে বডি ওন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার হবে। নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিদেশি সংস্থাগুলোর কৌতূহল রয়েছে বলে জানান তিনি। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য আপনার র্যাব, আনসার ২৫,০০০ থেকে ৩০,০০০ কেন্দ্রে বডি ওন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। নির্বাচনে জমজমাট প্রচার চলছে সারা দেশে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত প্রচারের সবটুকু সময় কাজে লাগাতে চান তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সকালে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের বেগুনবাড়ির পাইকপাড়ায় গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঘুষ দুর্নীতির বিপক্ষে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আমরা আমানত খেয়ানত করি না, আমরা যে ভোট নেই আমরা কাজ করার চেষ্টা করি। ভোর থেকে রাত পর্যন্ত খুলনার ৬টি সংসদীয় আসনে প্রচারে ব্যস্ত ৩৮ জন প্রার্থী। খুলনা ৫ আসনে গণসংযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনগণের জন্য আমি কাজ করব, এটা যদি প্রত্যেকের অঙ্গীকার হতো তাহলে এই ৫০ বছরে আমাদের আর কোনো কাজ বাকি থাকতো, সব কাজ হয়ে যেত। জুলাইয়ের অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন যাত্রা শুরু হচ্ছে। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দর ঘিরে বাণিজ্যিক হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এমন লজিস্টিক হাব হবে পুরা চট্টগ্রামের এই সমুদ্র অঞ্চল যেটা আছে, এইটা হবে ট্রেডিং পোস্ট। চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যান্যের মধ্যে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। দুপুরে হিলির ফকিরপাড়ায় গণসংযোগ করেন দিনাজপুর ৬ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা খুবই আশাবাদী। টাঙ্গাইলের ঘাটাইলে গণসংযোগের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। আমাদের বহু আকাঙ্ক্ষিত এই সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। নওগাঁতেও দিনভর জমজমাট প্রচারে বিভিন্ন দলের প্রার্থীরা। গোপালগঞ্জ ২ আসনে ১০ দলের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সোয়াইব ইব্রাহিম ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নড়াইল ২ আসনেও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এছাড়া যশোর, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন প্রার্থীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। দর্শক, নির্বাচনের খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি SM রওশন। রওশন, আপনি তো রয়েছেন নাটোরে, তো আপনার এলাকায় প্রচারণা কেমন চলছে? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রুমানা। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর সিংড়া উপজেলার ১১ নম্বর রামানন্দ সাতারদিঘি ইউনিয়নে। এই ইউনিয়নে নির্বাচনী প্রচার আমি দেখতে পাচ্ছি এক সরগরম অবস্থায়, এবং এই আসনে নাটোর ৩ আসন এটি, এবং সংসদীয় আসন ৬০, এবং এই আসনে আপনাকে জানিয়ে রাখি রুমানা, এই আসন থেকে নির্বাচিত হয়ে আইসিটি মন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক, এবং সেই ইউনিয়নে আমি এখন অবস্থান করছি। এবং এই ইউনিয়নে মোট ৩,২৬,০০০ ভোটার, এবং এই ৩,২৬,০০০ ভোটারের মধ্যে রয়েছে ১,৬৪,০০০ পুরুষ ভোট এবং
60,000 রয়েছে নারী ভোট। এবং এখানে আমি খেয়াল করেছি নির্বাচনের জনসংযোগে সবাই খুব ব্যস্ত এবং প্রতিটি প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট প্রার্থনার জন্য। এবং এখানে আপনাকে জানিয়ে রেখে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং তিনিও সমান তালে বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন। এবং আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এই নাটোর সিংড়া আসন থেকে একজন ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু। আমি আনুর কাছে যাব এবং তার কাছ থেকে তার মুখ থেকে শুনতে চাই নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে। জনাব আনু, আপনি এই আসন থেকে নির্বাচন করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার নেতাকর্মী নিয়ে প্রচার প্রচারণা আছেন, তো আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সিংড়াতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমাদের নেতাকর্মীরা কাজে নেমেছে এবং আমিও সেরকম যেখানে যাচ্ছি সেখানে হাজার হাজার জনতার আমি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখছি এবং তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে। এবং আমি মনে করি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী হবে এখানে। আমরা জানতে পেরেছি যে এই আসন থেকেই একজন ধানের শীষের পক্ষে যিনি ছিলেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই ব্যাপারটি নিয়ে আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা? চাপের তেমন কিছু নেই, কারণ আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে। এই প্রজন্মের ছেলেরা ভোট দেওয়ার এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, কাজেই এই স্বতন্ত্র কোনো প্রার্থী দিয়ে মানুষ ভোট দিবে এই জন্য তো মানুষ আন্দোলন করেনি। আমাদের দলের আমাদের নেত্রী প্রয়াত দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের প্রতি এদেশের সবাই ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে নির্বাচনের যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা সেটা প্রতিষ্ঠিত এবং সেই নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আপনার কোনো প্রতিশ্রুতি আছে কিনা এই অঞ্চলের ভোটারদের জন্য? অবশ্যই, এটা আমাদের জানেন যে চলন বিদ্যুৎ এলাকা, এখানে কৃষি ভান্ডার খ্যাত, তারপরে শস্য ভান্ডার খ্যাত, মৎস্য ভান্ডার খ্যাত সিংড়া, এখানে আমাদের চলন বিলের অপার সম্ভাবনা একটা সিংড়া। আমরা চাই যদি আমি নির্বাচিত হতে পারি মূল্য পায় না। কাজে মৎস্য সংরক্ষণ কেন্দ্র করার, রাস্তাঘাটের উন্নতি, বেকার সমস্যা দূরীকরণ, সন্তান চিন্তা করার সপ্তাহ রয়েছে। রওশন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি SM রওশন। দর্শক, এছাড়া নির্বাচনের আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আল আমিন মাহমুদ। আল আমিন, আপনি তো রয়েছেন মানিকগঞ্জে, তো মানিকগঞ্জে নির্বাচনে ভোটারদের প্রত্যাশা কি? আপনার কাছে সবশেষে কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। নির্বাচনের খাতে আমি রয়েছে আমাদের মইনুল ইসলাম খান শান্ত, তিনি ধানের শীষে প্রতীকে লড়বেন। তার প্রতিদ্বন্দ্বী রয়েছে কিন্তু সেখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে, তার নাম হলো আব্দুল মান্নান। এছাড়াও রয়েছেন জামাতের সমর্থন প্রার্থী গরিম মার্কায় সালাউদ্দিন সাহেব। এছাড়াও রয়েছে কিন্তু আরো অনেক প্রার্থী রয়েছে, কিন্তু ভোটের মাঠ যে রয়েছে সেখানে কিন্তু সারগরম রয়েছে। যেখান প্রতীক দেওয়ার পরপর থেকে কিন্তু সারা মানিকগঞ্জে কিন্তু নির্বাচনের হাওয়া ব্যাপকভাবে বইছে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে মানিকগঞ্জ 2 আসনের হেভিওয়েট প্রার্থী মইনুল ইসলাম শান্ত। তার কাছে জানবো যে আসলে এই নির্বাচন নিয়ে কেমন সাড়া পাচ্ছেন এবং কি প্রত্যাশা রাখছেন সে বিষয়ে তার কাছ থেকে জানবো। আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচন বিষয়ে কেমন কি জানছেন একটু বলবেন। এটা আমাদের হরিরামপুর, আমাদের আসনটি সিংহের এবং হরিরামপুর ও সদর দুটি আসন নিয়ে এখন আমরা যে জায়গায় আছি সেটা হরিরামপুর উপজেলা। আমি আমাদের এখানে অনেক বেশি সাড়া পাচ্ছি। গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সে ভোটের আগ্রহ মানুষের মধ্যে অনেক সাড়া। তবে এখানে আমরা যেভাবে ওপেনলি ভোট চাচ্ছি, রাস্তাঘাটে চাচ্ছি, ঘরে ঘরে চাচ্ছি, আমার অপোনেন্টদের যারা মুক্ত ভোট চাচ্ছে তারা কিন্তু মাঠে নাই, তারা গোপনে চাচ্ছে। আমি এদিক থেকে মনে করি আমার ধানের শীষের একটা জোয়ার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি যে তারা ধানের শীষে ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা যতটুকু জানছিলাম যে আমাদের কিন্তু যেটি জানিয়েছেন ব্যাপক ধানের শীষে ছাড়া পাচ্ছে। এবার যদি অন্যান্য বিষয় যদি আমরা জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জে যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে কিন্তু ব্যাপকভাবে প্রচার প্রচারণা বেড়েছে। মানিকগঞ্জ 3 আসনে কিন্তু হ্যাবের 2 জন প্রার্থী রয়েছে। একজন রয়েছেন আমাদের আফরোজা খানম রিতা এবং তার প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপি বিদ্রোহী আতাউর রহমান আতা রয়েছে। এছাড়াও কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি মানিকগঞ্জ 1 আসনের কথা বলি, মানিকগঞ্জ 1 আসনে কিন্তু বিএনপির
ধানের শীষের প্রার্থী রয়েছে এস জিন্নাহ কবির, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা, এবং কি রয়েছেন কিন্তু জামাতের প্রার্থী রয়েছেন ডাক্তার আবু বকর সিদ্দিক। এছাড়াও কিন্তু প্রত্যেকটা আসনে কিন্তু ব্যাপকভাবে এই নির্বাচনের হাওয়া বইছে। প্রত্যেকটা আসনে কিন্তু প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদের ময়ান জয় করে কিন্তু ভোটগুলো তাদের ভোট ব্যাংকে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু তারা বিজয়ের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমার কাছে কিন্তু আসলে মানিকগঞ্জে এই তথ্যগুলো ছাড়া অন্যান্য রয়েছে কিন্তু কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু সেই জায়গাগুলো তারা জয় করার চেষ্টা করেছে। এবং সর্বশেষ যেটা জানাবো, আওয়ামী লীগের ভোটগুলো সেগুলো কিন্তু তারা নিজেদের ভোট ব্যাংকে কালেকশন করার জন্য তারা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আমার কাছে এই ছিল সর্বশেষ মানিকগঞ্জের নির্বাচনী হাওয়া থেকে। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে ভোটারদের প্রত্যাশার বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আল আমিন মাহমুদ। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছে আরো কিছু সংবাদ নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ 21-এর বিশেষ আয়োজন নির্বাচন বুলেটিনে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ বিএনপির। প্রতিপক্ষ জামাতের এই তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি তাদের। সোহেল সামির রিপোর্ট। দেশব্যাপী নির্বাচনের হালচাল নিয়ে গুলশান কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন। বিএনপির নির্বাচনী মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, জামাতে ইসলামের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড, বিকাশ নম্বর সহ ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন। দলটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগও করেন তিনি। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বিষয়গুলো দেশের প্রচলিত আইন বিরোধী মন্তব্য করে এই অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহাদি আমিন। এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরগুলোতে মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান দলের মিডিয়া সেল প্রধান ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি। কালকে জনাব তারেক রহমান তার বক্তৃতায় কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে তার কিন্তু কাউকে পিক অ্যান্ড চুজের কোনো জায়গা নেই। যিনি অপরাধী তার ব্যাপারে যে কোনো শাস্তি, সেটা যদি দলীয়ভাবে নেওয়া যেখানে প্রয়োজন, সেটা রাষ্ট্র বা দেশের আইন যেটা সেই পদক্ষেপ গ্রহণ করবে, তার সাথে বিএনপির কোনো রকম দ্বিমত নেই। অন্যদিকে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া করাইল বস্তির মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা 17 আসনের করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এই ক্যাম্পে যে সকাল 10:30 থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত প্রায় 500-র উপরে রোগী কিন্তু অলরেডি দেখা হয়ে গিয়েছে। দুস্থ মানুষের জন্য তারেক রহমানের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সরাসরি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আপনি তো রয়েছেন খুলনাতে, তো খুলনাতে নির্বাচন নিয়ে নতুন ভোটারদের চাওয়া কি? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমান, আমরা আছি এখন খুলনা শহর থেকে 30 কিলোমিটার দূরে খুলনা সংসদীয় আসন 5, ডুমুরিয়া এবং ফুলতলা নিয়ে গঠিত চুকনগর এলাকায়। এখানে আমরা একজন প্রার্থীর নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা এখানে এসে কয়েকজন নতুন ভোটারের সাথে কথা বলেছি। তাদের চাওয়া এবার পরিবর্তন এবং যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়। আমরা সরাসরি একজন নতুন ভোটারের কাছে যেতে চাই। আপনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমি এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই, আমার প্রথম ভোট দেব এই জাতীয় 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে। আমি আমার জীবনে প্রথম ভোট দেবো। এর আগে ভোট দেওয়ার সুযোগ পাইনি। আমি ফ্যাসিস্ট সরকারের
আমার ভোট দিতে গেলে আমার ভোট হয়ে গেছে এই বলে আমাদের বিতাড়িত করতো, যে কারণে ভোট দিতে পারিনি। আগামী 12 তারিখে আমরা আমার তরুণের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দিতে চাই। আমাদের খুলনা, ডুমুরিয়া, ফুলতলা 5 আসনের ধানের শীষের পদপ্রার্থী জনাব আলহাজ আলী আসগার লবি ভাইকে আমার প্রথম ভোট, আমাদের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। ধন্যবাদ। আমরা আরো একজন নতুন ভোটারের কাছে যেতে চাই। আপনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমাদের ডুমুরিয়া ফুলতলা থেকে আলী আসগার লবি ভাই খুব ভালো প্রার্থী। আমরা তাদের ভোট দিয়ে দেশের উন্নয়ন গড়তে চাই এবং তাদের হাত দিয়ে হাতকে শক্তিশালী করে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা নতুন ভোট দিয়ে, আমরা অনেকদিন ভোট তো দিতে পারি নাই, এই আমার প্রথম নতুন ভোট। আমরা আরো একজন ভোটারের কাছে যেতে চাই। আপনি কেমন প্রার্থী নির্বাচিত করতে চান এই এলাকার সমস্যা সমাধান? আমরা এমন প্রার্থী নির্বাচিত করতে চাই যে প্রার্থী আগামী দিনে আমাদের ডুমুরিয়া একটা বৃহত্তর উপজেলা, 14টা উপজেলা, এখানে অনেক সমস্যা রয়েছে, বিভিন্ন রকম সমস্যা রয়েছে, ভৌগোলিক কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে, যে কারণে এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই যে প্রার্থী আমাদের এই সকল সমস্যা দ্রুত সমাধান করতে পারবে এবং আগামীতে আমাদের এই ডুমুরিয়া ফুলতলায় যত রকম উন্নয়ন করা প্রয়োজন সেই প্রার্থী সে নিজে উদ্যোগ নিয়েই করবে, সেই রকম একজন প্রার্থীকেই আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। আগামী 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে আমরা সেরকম একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য ইতিমধ্যে আমরা রোমান, আপনার মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই যে এই আসনটি খুলনা 5 সংসদীয় আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি। তো এই সহ 4 জন প্রার্থী রয়েছেন। এই খুলনা 5 সংসদীয় আসনে প্রায় 4 লক্ষ ভোটার রয়েছেন। এই ভোটারদের ভিতরে আগামী 5 তারিখ দেখা যাবে যে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে। এই আসনটি কিন্তু আওয়ামী লীগের দখলে ছিল দীর্ঘদিন, স্বাধীনতার পর থেকেই। একবার শুধু বিএনপি জামাত জোট সরকারের সময় ধানের শীষ প্রতীক নিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি নির্বাচিত হয়েছিলেন। আমরা আরো একজন ভোটারের কাছে যেতে চাই যে এই আসনটিতে যে বিভিন্ন সমস্যা রয়েছে, জলাবদ্ধতা সহ বিভিন্ন এই সমস্যা সমাধানে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চান? আমরা তো আসলে বিষয় হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক এবং এই আসনে যে গোলাম পরোয়ার সাহেব তিনি বলেন সাবেক এমপি, তিনি উন্নয়নের কথা বলেন, উন্নয়ন অবশ্যই হয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে তিনি এমপি হয়েছিলেন, কিন্তু আমি যদি একটু পিছনে যাই 1991 সালে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখানে জামাতের প্রার্থী হিসাবে 26,000-এর মতো ভোট পেয়েছিলেন। 1996 সালে উনি প্রার্থী ছিলেন না, প্রার্থী ছিলেন গাউসুল আজম হাদি, তিনি ভোট পেয়েছিলেন মাত্র 16,500। পরবর্তীতে 1,05,000-এর মতো ভোট পেয়ে গোলাম পরোয়ার 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু উনি 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে কিন্তু এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। 4 দলীয় জোটের যে নিয়ম ছিল সেক্ষেত্রে এইখানে প্রার্থী হওয়ার কথা ছিল বিএনপির। ধন্যবাদ। রোমানা, আপনি দেখছিলেন যে ভোটারদের ভিতরে কিন্তু বহুল কাঙ্ক্ষিত 12 ফেব্রুয়ারি নিয়ে তারা অত্যন্ত দীর্ঘদিন পরে ভোট কেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এবং তাদের এলাকার সমস্যা সমাধানের যোগ্য প্রার্থী নির্বাচন করবে, এমনটি প্রত্যাশা এখানে। এই ছিল ডুমুরিয়া 5 আসন থেকে সর্বশেষ। রোমানা। নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে নির্বাচন নিয়ে নতুন ভোটারদের প্রত্যাশার বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি নূর। এই পর্যায়ে চলে যাচ্ছি নির্বাচনী প্রচারের খবর জানাতে ঝিনাইদহে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম রায়হান উদ্দিন। রায়হান, আপনি তো রয়েছেন ঝিনাইদহে, তো ঝিনাইদহে নির্বাচনের প্রচারণার বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত আমাদের জানান। এবং তারা অপেক্ষা করছেন কখন তাদের কেন্দ্রীয় মেহমান, কেন্দ্রীয় যিনি আমির ডক্টর শহীদুর রহমান বক্তৃতা করবেন। আমি খবর নিয়েছি এখানকার যিনি 10 দলীয় ঐক্য জোটের যিনি আহ্বায়ক আব্দুল আলিম, তিনি বলেছেন যে তারা এখানে যে প্রস্তুতি নিয়েছেন আজকে তাদের ইচ্ছা যে হাজার হাজার লোকের আজকে ঢল নেমেছে এবং মুজির আলী হাই স্কুল মাঠ, এই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে ডাক্তার শফিকুর রহমান তিনি কুষ্টিয়া জনসভা শেষে তিনি চুয়াডাঙ্গা মেহেরপুর শেষ করে চুয়াডাঙ্গা শেষে এই বাই রোডে কিন্তু ঝিনেদায় তিনি আসছেন এবং তিনি ঝিনেদার মাটিতে কিন্তু পা দিয়েছেন।
এখানকার নেতা কর্মীরা বলছেন যে ডক্টর শফিকুর রহমান তিনি হয়তোবা কেন্দ্রীয় নেতাদের একটা রূপকল্প তিনি খেলা করবেন, নির্দেশনা দেবেন, যে নির্দেশনার কারণে যে কিভাবে তারা নির্বাচন করবেন এবং এই নির্বাচনের বৈতরণী কিভাবে পার হবেন। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে নির্বাচনের প্রচারণার বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এম রায়হান উদ্দিন। আর এরই সাথে শেষ করছি 21-এর বিশেষ আয়োজন নির্বাচন বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।